আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখল একদম 4টে বাজে। ছোট্ট একটা শ্বাস ফেলল বাহার। অলস, ধীর, ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে, হসপিটালের নিচে তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়াল। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো। তুহিন বলল, বাহার ভাই, আপনি যে? বাহারের ভোরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকাল। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানাল না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েক পেরুতেই ভারী ভারী শ্বাস ফেলল তুহিন। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুমূর্ষু ডাক ভেসে এলো। চিত্রা ডাকল, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই, আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়াল। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বাহার বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সব সময় ভালো থাকি। বাহার জানতে চাইল, তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে চিত্রা বলল, আপনার অপেক্ষায়। বাহার হাসল। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগল। বাহার উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো, আবেগ ছোঁয়ে কম। অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। তুমি তো পুষ্পপ্রেমী, কাঁটায় কেন এত ঝোঁক? চিত্রা বলল, মিষ্টতা নিতে না হয় একটু আধটু কাটার ঘা হলই, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার বলল, বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। চিত্রা প্রশ্ন করল, কতটা পোড়ায় বাহার? সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় জেতার বুদ্ধি করেছে বোধহয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকাল। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বাহার বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুড়াব। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনেই চিত্রা প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর আসল না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়ঃসন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে চিত্রা বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই।
গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকলে কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি, আসেনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল। ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশি উত্তপ্ত থাকে। বাহিরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যে তাদের কুটুমবাড়ির ছিলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেয়ালের সাথে লাগানো চার পায়ার ওপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্ত সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটল। আফজাল সওদাগর গুরুগম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটু ও বাড়িতেও যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা, কি যে করব বুঝে উঠতে পারছি না। নুরুল উত্তর দিল, ভাইজান, মহিনের লাশ পোস্টমর্টেম করাতে নেওয়া হয়েছে, খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে, তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়াল আফজল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেনও। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি কি দেখেছিলে বা হয়েছে? নুরুল বলল, হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মহিনেরই ছিল। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতু সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে, আসল দোষী সে, কিন্তু তা নাও হতে পারে। কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মহিনের দিকে, তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে। মহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজেই মহিনের রুম দেখিয়ে দিয়ে বলছে মহিন নাকি ওঠেনি, এখনো ঘুমে। আমরা কয়েকবার মহিনকে ডাকলাম, সারা শব্দে না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর হলো কি, চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটায় যেন হুট করেই দুর্যোগ নেমে এলো। দীর্ঘ 2 ঘণ্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্য থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝের লুকায়িত ভীতি যেন আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতন 2 হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো, ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়ায় ভরিয়ে দিল। এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হল। সেই আনন্দকে ছাপিয়ে
নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল। সত্যিই তো, একজনের হালচাল শুনে সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সওদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কালো করে ডাক্তার বললেন, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সেই চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয়ের শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন, সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে, না হয় বাচ্চাটার শ্বাসনালীও একবারে পুড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি, অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে আফজাল বললেন, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়ার দেখাও পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে। অথচ দিনরাত সে জপে যায় বাহারকে তার পছন্দ না। মেয়েজাত সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার পরও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়। তার উপর আবার টিনেজার, বয়ঃসন্ধির অনুভূতি একটু বেশি হয়। আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয়, যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে। কেবল ওহি থেকে গেছে চেরির সাথে, আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রার চোখে ঘুম নেই। সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ হয়ে আসছে যেন। ওহিয়াপা কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে, আর চিত্রার মাও তো 2 দিন যাবৎ এ হসপিটালেই পড়ে আছেন। তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করল, রুমে কারো বিচরণ অনুভব করল। বন্ধ করে রাখা চোখের পাতা নিমিষেই খুলে ফেলল সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভড়কেও গেল। চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকাল বাহার। বিস্মিত কণ্ঠে বাহার বলল, আজও ঘুমাওনি? চিত্রা উত্তর দিল, আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি। বাহার হাসল। পরনের টি শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়াল। ঠাট্টার স্বরে বাহার বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। চিত্রা বলল, সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে? চিত্রার ঠোঁট ফোলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গা ছাড়াভাবে বাহার বলল, নিজ ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আর আমি নেব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারের বুঝতে বাকি রইল না। তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? চিত্রা উত্তর দিল, ভালোই আছি। আপনি? বাহার বলল, তুমি জানো না মেয়ে, কাউকে এ প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা, আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হল চিত্রা। ঝাঝালো কণ্ঠে চিত্রা বলল, তো আপনি কেন করছেন? সেধে সেধে পাপ কামাতে আসছেন কেন? বাহার বলল, আমি সবসময়েরই পাপী বান্দা। পাপ করা যার নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল। বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বাহার বলল, উফ,
এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল। অতঃপর সিগারেট বের ঠোঁটের ভাঁজে চেপে ধরল। বুক পকেট থেকে দিয়াশলাইয়ের বাক্সটা বের করতে করতে বাহার বলল, মেয়ে জাতির যেন স্বভাবই এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে। অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যালফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাহিরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হাঁ করে। লোকটা কি যেন বলে তা অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল, আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটাছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনে রাস্তাটায়। মহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা, চাচি, তুহিন, বাহার সবাই এসেছে। মহিনের জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সওদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন। হাতে তার পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্টে মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ। চারদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সেই জলজন্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি? তেমনি মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখ মেলে। বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারো সাথে কথা বলেননি, চিৎকার চেঁচামেচি করেননি। একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহতাবও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টেম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মহিনের লাশটা কবর দিয়েই আফজাল সওদাগর নিজের মেয়েসহ মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এ শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয়। শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে আবদ্ধ হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম, যে বাড়ির প্রতিটা ইট, সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আজ সে বাড়ি শোকের নিকষ কালো আধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ। চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে। কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি। ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর। কত রাত ভোর হয়ে যেতে অবনী বেগমের, মেয়ের অবুঝ বায়নায় অতিষ্ঠতায়। মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতন চলে, কিন্তু ছোট্টটা যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল, ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা।
সাধ করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন। এই তো কদিন আগেই বছর 1 হলো, কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধহয় এত সহজে ভুলা যায় না, তাই হয়তো এত বিধ্বস্ততা মহিলার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এজন্যই বোধহয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সব সময় অবস্থিত। সওদাগর বাড়ির স্ত্রী রোজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিরও তো এ শরীরে কম ধকল গেল না, মেয়েটারও তো কারো সাথ প্রয়োজন। চিত্রার ফুপি আমেনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি নারী, স্বামীর ঘর থেকে 1 বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইয়ের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষ জাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই। হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়? সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটারও বোধহয় এমন কত শত ঘটনাই আছে যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো, অথচ মানুষ বলেই শোক দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধেবেলা কিংবা রাতে গোসল করেন। আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়েচেড়ে দেখলেন, কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না। ডান হাতের কনুইয়ের দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করেই জ্বালা বাড়ল, সাথে জ্বালা বাড়ল বুকের পাঁজরে। হাতের বইটা বেশ শব্দ করেই ঘুণে ধরা টেবিলটার উপরে রাখল। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদ মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই, কংক্রিটের হৃদয় কিনা। বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করল, মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তাচ্ছিল্যের কষাঘাতে। কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতন সে কাজটা করতে। নিজের প্রতি নিজেই বিরক্ত হল। কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়াল। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করল। ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করল সে। কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে। ঘরের স্বল্পদামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উঁকি দিয়ে উঠল মনে হয়। বাহার ভাই কি কাঁদছে তবে? বাহার ভাইরা তো কাঁদতে জানে না। নূপুর দুটো নেড়েচেড়ে দেখে বাহার। বুকের মাঝে জাপটে ধরে বিড়বিড় করে বাহার বলল। বেকারত্বের নৃশংসতায় বাহারদের নূপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর। অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস, নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানিনী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে। দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কমদামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়, সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে। পরিপূর্ণতার এ পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহার ঘরের দরজায় ঠকঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুরজোড়া আবার স্বস্থানেই রেখে দেয়। নিজেকে আগের মতন স্বাভাবিক করে দরজা খোলে। দরজা খুলতেই দেখে ওহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি বিস্মৃতি লাভ করল। বাঁকা চোখে তাকিয়ে ওহি প্রশ্ন করল, আপনি কাঁদছিলেন বাহার ভাই? প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন।
বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই। অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। বাহার বলল, তার নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভড়কে দিতেছে ভড়কে গেল ওহি নিজেই। আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি, তার মুখের ভাবেই তা স্পষ্ট হল। বাহার ওহির ভড়কে যাওয়া মুখমণ্ডলে দৃষ্টি দিল। ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল, তুমি যেন কোন ডিপার্টমেন্টে স্টুডেন্ট? ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমিষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে ওহি বলল, কেন বাহার ভাই? বাহার বলল, আমার প্রশ্নের উত্তর কি এটা হলো? বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে ওহি বলল, বাংলা ডিপার্টমেন্ট। বাহার বলল, ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। তা ব্রেন ফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না। নাকি নতুন করে যুক্ত হল? ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছেকৃতভাবে ওহিকেই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহির। কথা ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করল মানবী। কিভাবে কি বললে বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হল ওহি। এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহারও ওহিকে সময় দিল। তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টোপিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতন ঘামগুলো মুছে ফেলল। ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে ওহি বলল, আসলে বাহার ভাই, এইগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। বাহার বলল, আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে, তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে। ব্যাপারটা কেমন যেন না? ওহি উত্তর দিল, শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি। অতপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করেই বের হতে নিলেই পিছু ডাকল বাহার। বেশ খোঁচা মেরেই বাহার বলল, সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ? আমি পুরোটা নকল মানুষ হলে তুমিও পুরোটাই ভ্রম ওহি, তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে। বিবশ হয়ে আচমকাই বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন। হেলতে দুলতে সে নিজের টেবিলের উপর বসল। ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল। ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে। বাহার মানেই যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাঁট কাঁট, শক্ত। সারা দিন কেস নিয়ে ছুটাছুটি করে এই মাত্রই হসপিটালে এসেছে সে। চিত্রা তখন আধো ঘুম আধো জাগরণে। বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেন, এখানে যে? এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্যই যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের। কিন্তু সে স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বললেন, মহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা। রাত গভীর থেকে গভীর হল, সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকল। ঘড়ির কাঁটায় তখন সময় 1:47। চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। অতঃপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছ? বুঝে শুনে বলছ তো? নুরুল সওদাগরের মুখ চোখ তখনও কঠিন। কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে? নুরুল সওদাগর বললেন, প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের। বাহার বলল,
আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অন্তত এতটুকু তো বুঝব যে আপনার ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বোঝে। বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর, অথচ নুরুল সওদাগরের তাতে যেন কিছু যায় আসেনি। সে স্বাভাবিকভাবেই বললেন, আইন প্রমাণ চেনে। বাহার বলল, আর আপনি চেনেন মিথ্যা অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চালাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল? বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সওদাগরও দমে যাওয়ার পাত্র না। সে ইনিয়ে বিনিয়ে আরও কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো যে? অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, নিজের বেলায় আইন তোমার অন্ধ বুঝি। এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাইরেই ছিল। অবশ্য কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে। আর মুনিয়া তো বুদ্ধিমতী। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল। এই ক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়ে দ্বিধা তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানেই ধারালো তীর, যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়। নুরুল সওদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করেই কেবিনের বাইরে চলে গেল। মুনিয়া বাঁকা হাসল। যে মানুষ নিজেদের অতীত ভুলে যায়, অতিরিক্ত উড়বার জন্য তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না। বাবা যেতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা। কেমন ঝিমানো কণ্ঠে চিত্রা বলল, আম্মু, আব্বু এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? মুনিয়া বেগম বললেন, তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রীর সন্তানকে সে গ্রহণ করতে পারেনি চিত্রার বাবা। মায়ের কথায় ভ্রু কুচকাল চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি সেটা স্ফুরিত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার বোধহয় আজ করল কিছুটা। তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার কথাই না হয় মানলাম আন্টি, স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোল মেলে না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেল মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল। বাহার হাসল। সে জানত এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়াল। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠাম দেহি বলা যাবে না তাকে, বেশি ছিমছাম গড়নের। গায়ের রঙও তত ফর্সা নয়। একদম সাধারণ একজন পুরুষ, অথচ কতটা চুম্বকের মতন আকর্ষণ শক্তি লোকটার ভিতরে। বাহার গলা পরিষ্কার করার মতন শব্দ করল। অতঃপর বাহার বলল, নারী, তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই দু লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হল না চিত্রার। সে ভীষণ অবাক হল। অবাক মিশ্রিত কণ্ঠেই চিত্রা বলল, এটা কি ছিল? বাহার বলল, ধরতে পারো সাবধান বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্তে আমি কত রকমের ঢেকুর তুলি। তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোপ ভাঁজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করল হৃদয়ে তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে চিত্রা বলল, আমি বিরক্তিকর? আমি? আপনি তো জলজ্জন্ত বিরক্তের কারখানা, আবার আসছে আমাকে বলতে ভূতের মুখে রাম নাম। বাহার বলল, অথচ এই বিরক্তের কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুট করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময় এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময় সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। বাহার বলল, চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতই পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে উড়ার সময়।
বাবাকে চিত্রা ভীষণ বেশিই ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আধার করে চিত্রার মন খারাপ হয়। তাই কথা ঘোরানোর জন্যে চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে? বাহার বলল, যেদিন আর ভিতর পুড়বে না সেদিন আর বাহিরও পুড়াবো না। চিত্রা প্রশ্ন করল, আপনারও তাহলে ভিতর পড়ে? বাহার বলল, কেন মে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভিতর পড়ে, কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। চিত্রা বলল, বাহার ভাই, আপনি এত জটিল কেন? বাহার বলল, তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছ বলে। চিত্রা বলল, জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন। বাহার বলল, আর তুমি আমার কাছে অলোকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস, লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। কিটকিটে হেসে চিত্রা বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে? বাহার বলল, ফুলপ্রিয় অষ্টাদশীর কাঁটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মে, চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধতে আসক্ততা কেন মে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন মনে হয়? বাহার পকেটে দুহাত গুজে বেরোতে নিলেই চিত্রা অলমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বা পাশ ব্যথা বাহার ভাই, আপনি আমার মন কেমনের রোগ, আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি, আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল, আপনি আমার সহজ সরল অঙ্কের স্যারের দেওয়া লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত ভুল, আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনি আমারই কেবল। বাহার যেতে নিয়েও ফিরে তাকালো, হাসল না, মুখ গম্ভীরও করল না, কেবল ধীর কণ্ঠে বাহার বলল, আমি তোমার চায়ের কাপের নীল রাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শুনো মে রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগাসোগা চোখ মুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসবমুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাক হয়ে রইল চৈত্র। চিত্রার রঙ্গনা, মৌসন্ধ্যা, পিচ ফুলসহ আরও অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছেকৃতভাবে কেউ এ কাজটা করেছে। দুপুর হতে এ অবধি সে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হল তার শখের বাগান, অথচ কেবল আজ না, প্রায় এ নিয়ে 2 বার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এ কাজটা করে এটা বোধগম্য না কারোরই। কেবল চোখ মেলে দেখতে হয় শখ বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এই রকম ঘটনা ঘটল, তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে। দিন রাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায়। এমনই টানা 2 দিন বৃষ্টির পর ক্ষান্ত হল প্রকৃতি। বাহার তখন ট্যুরে গিয়েছে, চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ 2 দিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বর কমতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতবম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতন কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে ভেঙে গিয়েছে, অথচ চিত্রা বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙত না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা 2 দিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে।
আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা! ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল। গভীরভাবে বোঝার চেষ্টা করল কে এসেছে। তন্মধ্যেই অহির ডাক ভেসে এলো, চিত্রা, দরজা খোলো তো, দেখি দরজা খোলো। অহি আপা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও তো তত ভালো না। ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ কি মানানসই? চিত্রা জানে এ কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝেই বাহির থেকে অহির আবার ডাক ভেসে এলো, চিত্রা, খোল না দরজাটা। চিত্রা সারাদিনের অনশন ভাঙল। ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হল অহি আপার নিষ্পাপ সাদাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা, বড় মা ছুটে এলো। হুড়মুড় করে ঢুকে পড়ল চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখ মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন। খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকামে? তোর জন্যে তোর তুহিন ভাইজান না হয় আবারও চারাগাছ এনে দেবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো, চোখ মুখ আঁধার হয়ে এলো তার। এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দিবে। অহি হয়তো বুঝতে পারল চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যতিব্যস্ত কণ্ঠে অহি বলল, কাঁদিস না, দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রার কাঁদো কাঁদো চোখ মুখে ভর করল বিস্ময়। অহি আপা তার জন্যে কিছু এনেছে? অথচ অহি আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, অহি আপার মিনিট দুয়ের মাঝেই 4টে ফুলের টব নিয়ে হাজির হল। 2টো টব দোয়েলের হাতে আর 2টো তার নিজের হাতে। চিত্রা ফ্যাল ফ্যাল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তার মতিভ্রম হচ্ছে? না হলে অহি আপার মতন মানুষ কিনা ফুলের টব এনেছে নিজে যেচে, তাও আবার চিত্রার জন্য? কেবল চিত্রা না, অবাক হলো উপস্থিত সবাই। অহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়। অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মুছাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। অহি সবার হতবম্ব মুখখানার দিকে একবার চাইল। মেঝ চাচি, বড় চাচি, সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল অহির। সবার হতবম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে অহি বলল, আসলে বড় আপা দুপুরে কল করে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাই ও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে। তাই কয়েকটা চারাগাছ নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি, এমনকি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই অহি আপাকে পছন্দ করে বেশি। অহি আপার দৃঢ়তা সম্পন্ন চালচলনটাই চিত্রার পছন্দের কারণ। কিন্তু অহি আপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সেই অহি আপাই আজ চিত্রার খুশির কথা ভাবছে। এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো অহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরল অহি আপার ছোটখাটো শরীরটা। বা হাতটায় টান পড়তেই কেমন চিনচিনে ব্যথা করে উঠল চিত্রার। কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়েই যেন আজ অহি আপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসল। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল, কেমন সতেজতায় ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না। আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছড়ি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আদুলে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিত সিক্ত। যে বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলেঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত। অথচ চিত্রার সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত। এই মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ? হুট করে এমন ডাকে ভীত হল চিত্রা।
ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হল না। সে অবাক উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কুচকাল, বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বুঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ্য আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছ? বাহার যে পরিস্থিতি ঘুরানোর চেষ্টা করল তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হল চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইল? তবে কি বাহার ভাই জানে কে এ কাজখানা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয়কোণ। অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করল, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই? আর কে বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্কিয়ে বোঝাল যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলোকানন্দা তো আছে, তোমায় না হয় অলোকানন্দা বলবো। এবার বলো তো, নতুন চারাগাছগুলো কোন কোন ফুলের? অলোকানন্দা, হাসনাহেনা, সন্ধ্যামালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহারের প্রশ্নে চিত্রার দুষ্টু বুদ্ধিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অবধি দেখে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব গভীরভাবে কি যেন ভাবল, অতঃপর আনমনে বলল, আমায় চেয়েও না অলোকানন্দা। আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে। আমায় মিলবে না। বাহার দাঁড়ালো না আর। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়। রাত 10টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহাতাব, লতা বেগম, চিত্রার ফুপি, অহি, চিত্রা, দিশান, ত্রিশান সব খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম তার বড় জা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর, এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেইন দরজার বাহিরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের। তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে, সেটা যেন ভাবনার বাহিরেই। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সওদাগর। অতঃপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। অতদূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না। বাহার উত্তর দিল, দূরের মানুষ দূরে থাকাই ভালো। আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। বাহার বলল, এটা তো স্বাভাবিক কথাই। যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এই ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো অহির ওপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরের বাহিরে ছিলে, আজ শহরের বাহিরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজখবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছ?
অহির সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে অহির দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্ন ছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজই এটা? অপরাধী না পেলে এড়ে ওড়ে অপরাধী বানিয়ে দেওয়া, এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এই ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। বাহার উত্তর দিল, আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কিছু খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরুল, ওই ছেলে দুটিকে কে মেরেছে? নুরুল উত্তর দিল, কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করায়, তাহলে মহিন তো মারাই গেছে। ওদের খোঁজ জানল কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এ কাজ করেছে। আফজাল প্রশ্ন করলেন, তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? নুরুল উত্তর দিল, হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয়, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করল কি না কে জানে। মাঝে অতিবাহিত হল আরও দিন 2। আজ জেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টার ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসি দিয়েই বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে মুনিয়া বেগম বললেন, এত কান্নাকাটি করছো যে? সেই ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, এখন থেকেই তো শক্ত হতে হবে। অবনী উত্তর দিল, আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফীরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হল না অবনী কি বলেছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে রোজা বললেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলেই গেলি? পুরনো কাসুন্দি ঘাঁটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। ওহিরমা, তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেকবুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে মানুষ অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে অবনী বললেন, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেনি তো। মুনিয়া বেগম বললেন, না অবনী, আমি আসলে বুঝি না সেসব পরগাছা লাগিয়েছে কিনা। মুনিয়া বেগমের খোঁচামারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, ত্রিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝল না, কিন্তু এটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করত না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে
রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান, এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। চিত্রা প্রশ্ন করল, বড় চাচি, ছোট চাচি অমন কথা বলল কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না, এসব কেন বলল ছোট চাচি? ঠিক এ ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতর ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমকে উঠলেন মেয়েকে, এই, তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? তুহিন বলল, বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু। আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময়ই গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না, বোনকে প্রচুর ভালোবাসে কিনা। নুরুল সৌদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হল, টইটুম্বুর হয়ে ঘর বসাল চোখের ভেতরের আস্তরণে। ফোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতেই এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি, তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে অবনী বললেন, ভুল মানুষ মাত্রেই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। তুহিন বলল, বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এ বাড়ির ইতিহাসটা ভীষণ আধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলেছে? অপমানে অপমানে শিউরে উঠলেন সে। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে অবনী বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার উপর কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে, রাশভারী কণ্ঠে বললেন, তোহিন, থামো, তোমার চাচি হন উনি, সম্মান দেও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করেই শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখ চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। গলার রগ টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতন গর্জন দিয়ে উঠে তুহিন বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন? আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি, লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন, আপনার মুখে ওর নামটাও বেমানান। কথা শেষ করেই ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করেই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন। বিরক্ত স্বরে রোজা বললেন, ওহির মা, কয়লা ধুইলে ময়লা যায় না, তুই তার প্রমাণ। তুহিনের মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট দেওরটা দেশমুখী হয় না, সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ, অথচ তুই মানুষ হলি না, সংসারটা খেলি, আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথায় যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করল বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে, ডান হাতের কনুয়ের দিকে ছিলে আছে।